আমরা তো কাগজে কলমে দেখতে পাচ্ছি বিজেপি জিতে গেছে এবং আমরা আসলে টিভি স্ক্রলে ব্রেকিংও সেটা দিচ্ছি। আনুষ্ঠানিক ঘোষণা আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছে কিনা এবং সেলিব্রেশন কেমন চলছে বিজেপি সেটা একটু জানতে চাই আপনার কাছে। ওদিকে তৃণমূলের কারোর বক্তব্য পেয়েছেন কিনা, তাদের অভিযোগের জায়গাটা আসলে কি ছিল, এবং সংক্ষেপে আসলে এখনকার ফলাফলের আপডেটটাও জানিয়ে দেবেন। জয়ের কারণগুলো যদি টুকটাক একটু বলে দিতে পারেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে। সত্যজিৎ, দেখুন, প্রথমেই আমি আপনাকে জয়ের যে সংখ্যাটা সেটা বলি। বিজেপি কিন্তু 206টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে, আর এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 81টি আসনে, কংগ্রেস 2টি আসনে, আম জনতা উন্নয়ন পার্টি 2টি আসনে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া খাতা খুলেছে এবার, তাদের যে শূন্য সংখ্যা কাটিয়েছে তারা 1টি আসনে, আর আইএসএফ গতবারও 1টি ছিল, এবারও 1টি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দ্বিতীয়বার হারলেন। আপনি জানেন যে 2021 সালে কিন্তু শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে হারাতে গিয়ে নিজে হেরে এসেছিলেন, এবং বদলা হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারী আবার আসেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে। দিন শেষে কিন্তু তিনি জয়ী হন, মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন যে একজন রানিং মুখ্যমন্ত্রী দুবার তিনি 2টি আসনেই কিন্তু পরপর হেরেছেন, এবং তার নিজের দলের সহকর্মীর কাছে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় যেবার হারলেন 2021 সালে, তার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের 11 এবং 16 এই দুইবারের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এই শুভেন্দু অধিকারী। এবং পশ্চিমবঙ্গে পরবর্তী যে মুখ্যমন্ত্রী বিজেপির, সেই তালিকায় কিন্তু শুভেন্দু অধিকারীর নাম আছে অন্যান্যদের সাথে। এখন বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করে সেটাই দেখার। এবং বিজেপি জয়ের পরে যেটা হয়েছে, 2021 সালে যখন বিজেপি হেরেছিল, তারপরে কিন্তু তৃণমূলের যারা দুষ্কৃতী বাহিনী তারা হামলা চালিয়েছিল। তার বদলা হিসেবে কিঞ্চিত পরিসংখ্যান অনুযায়ী বলছি, হামলা কিন্তু করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা, অর্থাৎ যারা দুষ্কর্ম করেন। তো স্বাভাবিকভাবে একটু বৃষ্টি হয়, কেন্দ্রীয় বাহিনী আগামী 6 মাস থাকবে, এবং সব রকম পরিস্থিতি মোকাবেলার জন্য কেন্দ্রীয় বাহিনী তৈরি, যার ভিতরে আছে বুলেট প্রুফ গাড়িও, যেটা জম্মু কাশ্মীরে দেখা যায়। তো এই পরিস্থিতিতে কিন্তু এখন আমরা দেখলাম নরেন্দ্র মোদী বাংলা বিজেপি জয়ের পর তিনি বাঙালি যে পোশাক ধুতি পাঞ্জাবি সেটা পরে তিনি কিন্তু বিজয় সংবর্ধনা যেটাকে বলা হয়, শুভেচ্ছা, সেটাই আর কি তিনি সেলিব্রেশন করেছেন। সত্যজিৎ, আপাতত এখানে থামি। 206টি আসন জিতে নিয়েছে বিজেপি, এই পর্যন্ত আপডেটটা পেলাম। পাশাপাশি ধাপে ধাপে আসবো, জয়ের পেছনের ফ্যাক্টরগুলো নিয়েও কথা বলার সুযোগ হবে। আমার সঙ্গে 2জন সংসদ সদস্য আছেন, মাননীয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ। আপনার কাছ থেকে একটা মতামত দিতে চাই। মানে নির্বাচন হয়ে গেছে, একটা দল ক্ষমতায় আসছে, সেখানে এখন তো আসলে আগাম কোনো কিছু বলার সুযোগ নেই, কিন্তু আমরা কিছু ধারণার কথা, কিছু এক্সপেকটেশন আমরা আগে থেকে করেছিলাম। অনেকে মতামত দিচ্ছিলেন যে শুভেন্দু অধিকারী বা বিজেপির দিক থেকে ধর্ম কার্ড প্লে করার একটা অভিযোগ ছিল, কিন্তু দিন শেষে যখন তারা সংসদ বা একটা ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে, তখন নিশ্চয়ই তারা একটু বড় ক্যানভাসেই ভাববেন, দুই দেশের সম্পর্কটা আরেকটু মানে কূটনৈতিক শিষ্টাচার নিয়েই তারা বিবেচনা করবেন। কিন্তু আপনি আসলে কি ধরনের পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ রাকিব। আপনার মাধ্যমে 71 জার্নালের সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বরং শুরুতে আগে সত্যজিৎ চক্রবর্তীকে একটা প্রশ্ন দিয়েই শুরু করব যে এই টাইপের কিছু প্রশ্নও কিন্তু এসেছে যে ইভিএম কারচুপি বা বুথ ফেরত জরিপে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেননি বা মন্তব্য করেননি, এই টাইপের কথাগুলো কিন্তু আমরা প্রায় 2-3 দিন থেকেই শুনছি। তো এর প্রেক্ষিতে একটা জয় 206টা ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে, তৃণমূল 81টি পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আরো একটু সময়ের দাবি রাখে বিশ্লেষণ। তবে শুভেন্দু অধিকারী বা বিজেপির পক্ষ থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে বেশ কিছু বক্তব্য কিন্তু ইতোমধ্যে ভাইরাল, যে তারা বাংলাদেশের ব্যাপারে কি টাইপের চিন্তা করছে, এবং সেখানে পুশ আপের ব্যাপার আছে, বা হিন্দুত্ববাদের যে একটা বক্তব্য ইতোমধ্যে সেটা কিন্তু ক্লিয়ার আছে। আমরা এইসব প্রেক্ষাপটে, যদিও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো বাধা হবে না,
বাট আমরা কিন্তু মাঝখানে দেখেছি যে বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের সাথে একটু বৈরী কথাবার্তা, বৈরী আচরণ হয়েছে। এবং একই সাথে আপনি তুলে ধরেছেন এখানে যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী যে একটা উদ্যোগ, সেই উদ্যোগ নিয়েও কিন্তু এখন এগুলো নিয়ে ভাবতে হচ্ছে আর কি। তো আমরা সব মিলিয়ে একটু অপেক্ষা করব হয়তো মন্তব্য করার ক্ষেত্রে। তবে আমি মনে করি যে প্রশ্ন করবো সত্যজিৎকে প্রশ্নটা করেছি, যে প্রশ্নগুলো আছে আপনি যদি স্পেসিফিক করে এই দিকে তাকিয়ে যদি করে দেন তাহলে। সত্যজিৎকে প্রশ্নটা করেছি যে ইভিএম নিয়ে প্রশ্ন উঠেছে এবং বুথ ফেরত জরিপ নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা ভারতের বিভিন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, তাদের মন্তব্যগুলো খুবই কার্যকর হয়েছে, তারা এবার মন্তব্য করেনি। এই টাইপের কিছু কার্যক্রম আমার কাছে কেমন যেন ধোঁয়াশা মনে হচ্ছে। এই টাইপের বিষয়গুলো পশ্চিমবঙ্গে আসলে কি, মানে বাস্তব আলোচনাটা কি? হ্যাঁ সত্যজিৎ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন প্রশ্নটা। জি দেখুন, প্রথমে বলি যে জরিপের বিষয়টা হচ্ছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বাদ দিয়ে বাকি যে জরিপ সংস্থাগুলো তারা কিন্তু জরিপ করেছে, যারা বরাত পেয়েছিল জরিপের কাজে মিডিয়াগুলো থেকে। তো অ্যাক্সিস মাই ইন্ডিয়া 70 থেকে 80% ভোটারের কোনো উত্তর পায়নি। বাকিরা কত শতাংশ পেয়েছে সেটা তাদের বিষয়, কিন্তু যেগুলো পেয়েছে তার ভিত্তিতে তারা কিন্তু জরিপটা করে এবং সেই জরিপে দেখা যায় বিজেপি তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। আমরা বাস্তবে দেখলাম যে হাড্ডাহাড্ডি লড়াইটা হয়নি, এবং এই হাড্ডাহাড্ডি লড়াইটা না হওয়ার কারণ কিন্তু ওই নীরব ভোটার যারা অ্যাক্সিস মাই ইন্ডিয়ায় 70 থেকে 80% ভোটার যারা অংশগ্রহণ করেনি বলবো না, তারা কিন্তু উত্তর দেয়নি। সত্যজিৎ, এখানে আমি এই যে জরিপ নিয়ে আপনার কাছে আলাদা করে জানতে চাইবো, আমার হাতে সেটা আছে, যেটা আসলে সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ জানতে চাইলেন, সেটা হচ্ছে যে ইতোমধ্যে তো শুভেন্দু অধিকারী সহ বিজেপির কিছু শীর্ষ নেতার বাংলাদেশ সম্পর্কিত বক্তব্য, বিতর্কিত বক্তব্য ভাইরাল হয়েছে। ক্ষমতায় আসার পরও কি তারা সেই একই অবস্থানে থাকবেন নাকি কিছুটা পরিবর্তন হবে? দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির শেষ কথা নয়। কেন্দ্রীয় বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের পররাষ্ট্র বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যে মন্তব্যগুলো উঠেছে সেগুলো কিন্তু রাজনৈতিক মন্তব্য, তখন আপনাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার ছিলেন সেই সময়কার বক্তব্য, এবং সেটা উভয় পক্ষ থেকে মন্তব্য, পলিটিক্স যেটাকে বলা হয় সেটাই হয়েছে। কিন্তু আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, 2014 সালে যখন দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢাকা সফর করলেন, তিস্তা চুক্তির আলোচনা টেবিলে বসলেন। পাত সেধেছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার তিনি কলকাতা সফর করেছেন, দিল্লি সফর করেছেন, কোনোভাবেই কিন্তু কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজি না হওয়ার কারণে তিস্তা চুক্তি 20 বার চলে যায়, অর্থাৎ হয়নি, আর অগ্রগতি হয়নি। কেন্দ্রীয় সরকার বারংবার বলেছে যে তারা তিস্তা চুক্তিতে আগ্রহী, অর্থাৎ বিজেপির এজেন্ডা এখানে কিন্তু পরিষ্কার। বাংলাদেশের সাথে যে পররাষ্ট্র বিষয়ক সম্পর্ক আছে সেই ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় অংশে যাই, চলতি বছরেই কিন্তু গঙ্গা চুক্তি নবীকরণ হওয়ার কথা। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আগাম বলেছিলেন। ওকে সত্যজিৎ, ওই তিস্তা পর্যন্ত থাকুক, গঙ্গাটা যদি সময় পাই আমি করব। বিরতিতে যাওয়ার আগে আমি একটু আলাপটা শুরু করে নিতে চাই। মাননীয় সংসদ সদস্য হেলিন জেরিন খান, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশের সাথে দেশটির সম্পর্ক, মানে ভারতের সম্পর্ক অপরিবর্তিত থাকবে, সেটা পশ্চিমবঙ্গে যে আসুক না কেন। আমরা জানি যে কোনো দেশ প্রতিবেশী দেশে নির্বাচনের পর এই বক্তব্যই দিবে যে তাদের দেশে নির্বাচন যেটাই হোক না কেন দুই দেশের সম্পর্কের অবনতি ঘটবে না। বাস্তবতা আসলে কি বলে? মানে আমাদের দিক থেকে ভেরি মাচ পজিটিভ আমরা, কিন্তু সেদিক থেকে তো থাকতে হবে, মানে কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যিনি এসছেন, এবং সত্যজিৎ সাহেব সুদূর ইন্ডিয়া থেকে কথা বলছেন, কলকাতা থেকে কথা বলছেন, আমিও তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তারা একটা বিজয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে দলই জিতুক, কিন্তু আলটিমেটলি তো কলকাতা জিতেছে। তো সেই দিক থেকে আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। আর আমি মনে করি আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যথার্থই বলেছেন। প্রথমত যে দেখেন, আমাদের হয় কি, আমাদের সম্পর্ক কিন্তু কলকাতা টু বাংলাদেশ না, আমাদের সম্পর্ক হলো ইন্ডিয়া টু বাংলাদেশ। তো সেখানে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যে কে জিতবে কে জিতবে না সেটার প্রভাব, সেটাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হবে, এটা চিন্তা করা, এই ধারণাটাই রাখা আমাদের অবাস্তব একটা চিন্তা আমি মনে করি। কাজে সেই দিক থেকে আমি বলতে চাই যে ভারতের সাথে বর্তমানে যে আমাদের যে নির্বাচিত সরকারের যে সম্পর্কটি আছে, সেই সম্পর্কটি তো আমরা
স্পষ্ট করেই বলি যে কোনো দেশের সাথে মানে আমাদের সম্পর্কটা বন্ধুত্ব থাকবে, কিন্তু কারোর সাথে আমাদের প্রভুত্বের সম্পর্ক থাকবে না। সেই জায়গায় আমার মনে হয় যে এই সম্পর্কটা এই বিরাজমান থাকবে। এখানে কোনো রকমের মানে অসঙ্গতি কিংবা এখানে কোনো রকমের ব্যত্যয় ঘটবে বলে আমার মনে হয় না। আর কলকাতার নির্বাচনে যেই দলই আসুক না কেন, তা সেইটা তো আমি মনে করি ইন্ডিয়ারই একটা পার্ট। হ্যাঁ, তবে আপনি বলতে পারেন যে কলকাতা হচ্ছে আমাদের বর্ডার এরিয়ার যে কটা অঙ্গরাজ্য আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অঙ্গরাজ্য। সেই দিক থেকে বাংলাদেশের মানুষ তো কলকাতার সাথে ধরেন বিভিন্ন সময় ইভেন আমরা দেখেছি যে আমাদের দেশের অনেক লোক ওখানে চিকিৎসার জন্য যায়, এখান থেকে অনেক লোক অনেক সময় মানে যে ঈদ কোরবানির সময় দেখা যায় যে বা ওখানে মার্কেটিংও করতে যায়। এসব মিলিয়ে ওইখানকার সাথে এবং ওখানকার অনেক লোকজন আছে যারা এখানে বাংলাদেশে বেড়াতে আসে, বাংলাদেশের অনেক সম্পর্কের যে গভীরতা সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমার মনে হয় যে বড় সাহেব যেটা বললেন, যে সত্যজিৎ সাহেব যেটা বললেন যে আমাদের সম্পর্ক আরো বেটার হতে পারে তিস্তার প্রশ্নে। কারণ তিস্তার প্রশ্নে আমরা দেখেছি যতবারই বাংলাদেশের পক্ষ থেকে আমরা তিস্তার একটা সুষ্ঠু সমাধান চেয়েছি, তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি সেটা কিন্তু বাদ সেধেছে। সেই জায়গায় আমরা আপনাকে বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেটমেন্ট ছিল সেখানে তিনি কিন্তু বাদ সেধেছেন এটা বলেননি। তিনি তার দিক থেকে ব্যাখ্যা দিয়েছেন যে আমার দেশের স্বার্থটা আগে, কিন্তু আমার স্বার্থ খোদ কেন্দ্রীয় সরকারি অর্থাৎ নরেন্দ্র মোদী নিজেই ফিল করছেন না। সেই হিসেবে আমি কিভাবে আমি ডিসিশন নিতে পারি? এটা কিন্তু দেখা যেত কি তাদের মধ্যে, হ্যাঁ, কেন্দ্র বলতো যে এটা করতে পারছি না আমরা মানে কলকাতার মুখ্যমন্ত্রীর কারণে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটু টেকনিক্যালি অ্যাভয়েড করে যেত যে এটা কেন্দ্রের সাথে আমার হচ্ছে না, সেই কারণে হচ্ছে না। কিন্তু আলটিমেটলি কিন্তু দেখা যেত যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা দেখতাম যে বুঝতে পারছি উনি আসলে প্রোটাগনিস্ট রোলটা প্লে করতেন। আমি আবারও আসবো আপনার কাছে। সেজন্য আমি মনে করি যে এটা আমাদের জন্য বেটার কিছু বয়ে নিয়ে আসতে পারে। আর আপনি যেটা বললেন যে শুভেন্দু অধিকারী, হ্যাঁ, তিনি মানে এবার জয়লাভ করেছে, এসে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যেটা বললেন যে তার দলেই ছিল, সেখান থেকে সে বের হয়ে এসে পরবর্তীতে বিজেপিতে এসে এবং তার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য সেটা কিন্তু আতঙ্কিত করেছে। আমি মনে করি ওটা রাজনৈতিক, ওটা নির্বাচনের সময় তার নির্বাচনে জয়লাভের জন্য যে যে কৌশল দরকার ছিল হয়তোবা সে সেই কৌশল অবলম্বন করেছে। এবং এইটাই যে পরবর্তীতে মানে ধরেন রাষ্ট্র টু রাষ্ট্র যে সম্পর্ক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধরাশায়ী, তিনি আসলে ক্ষমতাচ্যুত। এখন নতুন যিনি ক্ষমতায় এসেছেন শুভেন্দু অধিকারীর দল বিজেপি, নরেন্দ্র মোদীর দল বিজেপি, আমরা কি এভাবে ধরে নেব কিনা যে যেহেতু বিজেপি এসেছে তিস্তা চুক্তি এবার হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এতদিন হয়নি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত ভারত তার স্বার্থ দেখবে। পশ্চিমবঙ্গে কি হলো না হলো তার থেকে ভারত তার নিজস্ব স্বার্থ দেখে তিস্তা চুক্তি করবে। যদি সে দেখে যে স্বার্থের বিঘ্ন হবে, তিস্তা চুক্তি করবে না। আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে দুইজন আমরা একটা বৈরী লোক পাচ্ছি। একদিকে হলো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে বলে যাচ্ছে। এরপরে যদি আমরা শুভেন্দুকে মুখ্যমন্ত্রী সে পাই, তখন আমাদের কি হবে সেটা বোঝার আমাদের দরকার আছে। এবারকার নির্বাচন সম্পর্কে কিছুটা বলার দরকার। আমি খুব গভীরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করছিলাম, কারণ বিজেপি কলকাতায় জিততে হবে যে কোনো পন্থায়, এরকম একটা পরিকল্পনা নিয়ে তারা নির্বাচনটা করছিল। এবং আমরা দেখলাম যে ইলেকশন কমিশন প্রায় 90 লাখের মতন মতুয়া এবং মুসলিম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। এটা একটা প্রথম পদক্ষেপ। এবং এই ইলেকশন সম্পর্কে ইতিমধ্যে কলকাতার বেশ কিছু আলোচক, সমালোচক, সাংবাদিকদের থেকে যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো যে ইভেন আপনার যখন ভোট গণনা হয় ওই সময়ও এজেন্টদের, তৃণমূল এজেন্টদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এরকম ঘটনা ঘটেছে। সুতরাং একটা জবরদস্তিমূলক নির্বাচনে বিজয়ের একটা ঘটনা কিন্তু সামনে আমাদের চলে আসছে। এবং বেশ কিছু ইন্টারেস্টিং কমেন্ট আমি দেখেছি
তার মধ্যে একজন বলছেন যে বাঙালি পরাজিত হলেন। আর একজন কমেন্ট করেছেন যে ঠিক আমরা যেমন আমাদের ভুলের কারণে ইংরেজরা যেমন কলকাতা কিংবা পশ্চিমবঙ্গ দখল করেছিল, সেমনটাই বাংলা দখল করেছিল, সেমনটা একটা ঘটনা কিন্তু ঘটছে। এলাইনুজ খান, আপনি কি মানে যে কোনো মূল্যে বিজেপি জিততে হবে এরকম একটা প্রচেষ্টা তাদের দিকে ছিল, এটা আপনার চোখে পড়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত এখানে একটা বড় ধরনের প্রভাব ফেলেছে, এটা কি আপনার চোখে পড়েছে? না, সেটা মমতা ব্যানার্জি বা তৃণমূলের পক্ষে কিছু বলছি না। আমি বলছি যে আবার এই বাংলার সাথে, এই কলকাতার সাথে কিন্তু আমাদের একটা পূর্বপুরুষের নারীর সম্পর্ক আছে। একটা অসাম্প্রদায়িক নগর হিসাবে এটা সারা বিশ্বে পরিচিত। এটা আপনি মোটামুটি ভালো করে জানেন। ব্রিটিশ কলকাতায় আমার বাপদাদারা কর্মক্ষেত্র হিসেবে ছিলেন, 47-এর পরে তারা চলে আসছেন। এই যে অসাম্প্রদায়িক বেঙ্গলে অত্যন্ত সাম্প্রদায়িক শক্তির যে উত্থান, এটা আমাদেরকে বিচলিত করে, কারণ এটা আমি মনে করি যে একটা সাংস্কৃতিক ডিজাস্টার ঘটে গেছে ওখানে। মমতা ব্যানার্জি যতটুকুন সাফার করবেন তার কর্মের জন্য, সেটা তিনি করবেন, এবং তার যে কিছুটা ইফেক্ট করে না ইলেকশনে তা আমি বলবো না। কিন্তু এই যে আপনি দেখেছেন যে শেখ হাসিনার পতনের পরে শুভেন্দু বাবু যেভাবে আমাদেরকে করে চিত্রিত করেছেন, যেভাবে আমাদেরকে কটাক্ষ করেছেন, যেভাবে বাংলার মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এটা কিন্তু সহজে ভুলে যাবার না। তিনি আবার যদি হতে যাচ্ছেন, হয়তোবা তিনি মুখ্যমন্ত্রী আগামীতে হবেন। সেক্ষেত্রে আমাদের প্রতিমন্ত্রী যে আশাটা করছেন, হ্যাঁ দিল্লির সাথে সম্পর্কটা কিরকম হবে না হবে সেটা একটা ব্যাপার আছেই, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট হলো আমার দুইটা প্রতিবেশী, কিন্তু একটা হলো আসাম আর একটা হলো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের আসলে নারীর সম্পর্ক আছে। এবং কলকাতা, আপনি বিশ্বাস করেন, কলকাতা অ্যাকচুয়ালি সত্যিকার একটা কসমোপলিটান সিটি, যেখানে অসাম্প্রদায়িক শক্তির অসম্ভব একটা শক্তি আছে সেখানে। কিন্তু সেই শক্তিটা আমার কাছে মনে হলো যে অনেকটা কেন ব্যাপকভাবে তছনছ হয়ে গেছে। হতে পারে আপনার দীর্ঘদিনের বামপন্থীদের শাসন, বামপন্থীরা 37 বছর ছিল, কিন্তু তারা কিন্তু আলটিমেটলি তাদের যে এটা কি একটু বেশি প্রত্যাশা হয়ে যায় না জনাব এলাইনুজ খান? এটা কি একটু বেশি প্রত্যাশা হয়ে যায় না যে গোটা ভারত যেখানে বিজেপি তাদের মতাদর্শ দিয়ে পরিচালনা করছে বেশিরভাগ ক্ষেত্রে, সেখানে কলকাতা বা পশ্চিমবঙ্গ তার বাইরে থেকে যাবে? একদিন না একদিন তো এখানে আসলে বিজেপির কেউ না কেউ তো থাকতোই। না, ওটা একটা দিক, বিজেপির দিকে সেটা হতে পারে, কিন্তু আমি মনে করছি যে যতটুকুন দেখছি, যতটুকুন জানতে পারছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেখানে নির্বাচনে যথেষ্ট একটা মানে কি বলে কারচুপি বলবো না, যথেষ্ট বিতর্কিত একটা নির্বাচন। হ্যাঁ, আমি এই যে বিতর্কিত যে পয়েন্টগুলো বললেন সেগুলো নিয়ে আলাদা করে সত্যজিতের কাছে আসবো। তবে সত্যজিৎ, আপনি আমার সঙ্গে স্টুডিওতে যে দুজন সংসদ সদস্য আছেন তাদের একটা মতামত নিব। হ্যাঁ, আমি এলাইনুজ খান আপনার কাছে আসবো মিডিয়ার কথাটা একটু জেনে আসি। হ্যাঁ, তো সত্যজিৎ, আমার সঙ্গে স্টুডিওতে যারা আছেন তারা আসলে পশ্চিমবঙ্গের গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটা পর্যবেক্ষণ দেবে এবং সেই জায়গা থেকে আপনার কাছে একটু ব্যাখ্যা জানার চেষ্টা করব। রাশেদুল ইসলামের সাথে যদি আপনি একটু বলেন, আপনি পশ্চিমবঙ্গের গণমাধ্যম নিশ্চয়ই সকাল থেকে কিছু না কিছু ফলো করেছেন, অনলাইন, অফলাইন, ইলেকট্রনিক মিডিয়া কিংবা প্রিন্টিং মিডিয়া, ভূমিকা কেমন ছিল? না, এটা তো খুবই মানে কি বলে শঙ্কার বিষয় যে আজকে আমি যেটি দেখলাম যে আনন্দবাজার পত্রিকা, এটি তো অবশ্যই কলকাতার একটি খুব পপুলার পত্রিকা, তারা যে কভার ফটো করেছে, মানে একটা পত্রিকা এটা করতে পারে কিনা যে বিজেপির প্রতীক যেটা শাপলা, কি বলে যে প্রতীকটা আছে, সেটাকে তারা হাইলাইট করেছে, পদ্মফুল, সেটা হাইলাইট করেছে, এবং তৃণমূলের যে দুইটা ফুল সেটা ভেঙে পড়ছে, মানে এটা তারা কভার করতে পারে কিনা, একটা পোস্ট দিতে পারে বা একটা ফটো কাট করতে পারে, ক্যারিকেচার করে আমরা বিভিন্ন পত্রিকায় তার কভারে এটা দিতে পারে কিনা, মানে এটা তো তার পত্রিকা, আনন্দবাজারের নিজস্ব আইডিওলজি থাকবে হলো তার কভারে, সেই জায়গায় সে এটা করতে পারে কিনা। এরকম অনেকগুলো পত্রিকায় কিন্তু এইগুলো ঘটনাগুলো ঘটেছে। তো তার মানে আমি এটা কিন্তু বলতে পারি আরো অনেকগুলো মিডিয়া থেকে এইরকম আলাদা করে মার্ক করে ডিমার্কেশন করেছে, এবং এটি আমি মনে করি যে মানুষের মধ্যে একটা বড় ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। আপনাকে জানিয়ে রাখি আর কি যে 2.7 মিলিয়ন মানুষ কিন্তু এই 90 লাখ ভোটার যে বাতিল করা হচ্ছে এটার এগেনস্ট আপত্তি জানিয়েছিল, এবং তারা আপত্তিটা গ্রাহ্য করে নাই। এবং আমি দেখব যে ঠিক বাংলাদেশে হাসিনা রেজিমটা যেরকম করেছিল আর কি, যে কোনো কিছু তোয়াক্কা না করে তার সিদ্ধান্তে সে অটল, সেটা বাস্তবায়ন করবে, ঠিক বিজেপি
সারা দেশব্যাপী কিন্তু এরকমই করে যাচ্ছে। এবং বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ এটাই যে বাংলাদেশের সাথে ভারতের ম্যাক্সিমাম সীমান্ত, তো এই সীমান্তবর্তী এলাকার যতগুলো স্টেট আছে সবগুলোতেই কিন্তু একই ইস্যু বারবার সামনে আসছে। সেই ফেনী নদী থেকে শুরু করে আসাম, ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, সব জায়গায় কিন্তু একই ঘটনা ঘটছে। এবং এই যে কি বলে ইন্টারিম সরকার তথা হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর, ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের পক্ষ থেকে একের পর এক ইভেন একেবারে রাষ্ট্রীয় প্রধান ব্যক্তিদের পক্ষ থেকেও যে টাইপের বক্তব্যগুলো আসছে, সেটা বাংলাদেশের পররাষ্ট্র নীতির সাথে কিন্তু একটা মানে বোঝাপড়ার জন্য সময় লাগবে আমাদের। আমি এজন্য বলবো যে আমাদের এই মুহূর্তে যদি নেগোশিয়েবল কোনো একটা জায়গায় আমরা যেতে না পারি, বা বলা যায় যে আমাদের যদি কোনো একটা অবস্থান শক্ত না করতে পারি আমরা, তাহলে ভারতের সাথে মানে আমরা পশ্চিমবঙ্গ ফ্যাক্টর মনে করছি না, কিন্তু আসলে ভারত ফ্যাক্টর এখানে। আমরা যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে দেখেছি, সেই আধিপত্যবাদের এগেনস্টে অবশ্যই আমাদেরকে সোচ্চার কোনো ভূমিকা রাখতে না পারলে আলটিমেটলি বিজেপি পশ্চিমবঙ্গে আসাটা আমাদের জন্য একটা বড় ধরনের। বিজেপি না এসে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আসতো, পরিবর্তনটা আসলে কি হতো? না, পরিবর্তনটা বলতে যে একই মানে আমি বলছি না, আমি তো শুরুতে এই জন্যই বললাম যে ভারতীয় আধিপত্যবাদ বা ভারতের কেন্দ্রীয় সরকারের মূল ভূমিকাটাই তো আমাদেরকে দেখতে হবে। কারণ এখানে কি বলে এটাকে সীমান্ত যে বিএসএফ, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করেনি, সেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রিত হয়েছে। এরকম তিস্তায় পানি না আসার কারণটা কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একক না। একইভাবে আমাদের যে বরাক নদীতে বাদ দিয়ে তারা করেছে, কিন্তু এটা কিন্তু কোনো রাজ্য সরকারের অধীনে শুধুমাত্র একটা সিদ্ধান্ত নয়, এটা কিন্তু কেন্দ্র সরকার। এই টাইপের বিষয়গুলোতে যদি বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থানে যেতে চায়, তাহলে অবশ্যই তার একটা পাওয়ার তৈরি করতে হবে এখানে। একদম। আমি একটু মন্তব্য নিতে চাই হেলেন জেন খান, শুধুমাত্র গণমাধ্যম কেন্দ্রিক বক্তব্যটা আপনি একটু দেবেন, কারণ নির্বাচনের যে ফল গণনা, সেই ফল গণনার সময় আসলে গণমাধ্যমের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সবার চোখ সেখানে থাকে। কেমন করেছে তারা আসলে? দেখুন, গণমাধ্যম সম্পর্কে বলতে গেলে যেটা প্রথম একটু বলতে চাই সেটা হলো যে বিজেপি দীর্ঘদিন যাবত কিন্তু চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গ তাদের দখলে নেবার জন্য। আমরা ইতিপূর্বে নির্বাচনেও আমরা দেখেছি যে তাদের সর্বশক্তি দিয়ে, আর এবার তো প্রায় মানে নরেন্দ্র মোদী নিজেই এসে এখানে অবস্থান করেছেন, থেকেছেন, এবং টোটাল বডি বলতে পারেন যে বিজেপির যে সবাই এখানে ইনভলভ ছিল। এই যে মানে কলকাতাটা তাদের দখলে নেওয়ার জন্য তারা এমন কোনো জায়গা নেই, এমন কোনো অপশন নাই যেটাকে তারা কাজে লাগান নাই। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে মিডিয়া তাদের পক্ষে বলা চলে যে ভূমিকা পালন করেছে, এটা একটা। আর তারপরেও যে আমি যেটা বলতে চাই যে এখানে ভোটের হিসাব সম্ভবত মানে এত আসন পেলেও দেখা গিয়েছে যে 1% ভোটে কিন্তু তারা অনেক জায়গায় হেরেছে, এটা একটা। আর একটা হলো যে দীর্ঘদিন একটা ক্ষমতায় থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকার কারণে আস্তে আস্তে তো একটা জনপ্রিয়তা মানে কমতে থাকে, সেটাও কিন্তু পরিলক্ষিত হয়েছে। সেটা কিন্তু মিডিয়ার মাধ্যমে বারবার করে এসেছিল, এবং বুথ ফেরত যে জরিপটা এসেছিল সেখানেও কিন্তু 4টা না 5টা সংগঠন ছিল, আমরা দেখেছি যে তার মধ্যে 6টা সংগঠন ছিল, তার মধ্যে 4টাই কিন্তু জরিপে তারা বলছিল যে হ্যাঁ বিজেপি সুখবর আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধরাশায়ী হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব জোরালো কণ্ঠেই বলছিল যে আপনারা বুথ ফেরত এই জরিপ কি বিশ্বাস করবেন না, কিন্তু সেটা দেখা গেল যে সেটা বাস্তবে হয়েছে। আর এই বিষয়গুলো আমরা বলতে পারি যে মিডিয়া যেটা ভূমিকা পালন করেছে সেটা প্রত্যাশিত। কলকাতার লোকজন মানে যেটা বলতে চায়, যারা নিরপেক্ষ ভাবে দৃষ্টিকোণ থেকে দেখতে চায়, তারা অনেকেই কিন্তু মিডিয়ার ভূমিকাটা নিয়ে প্রশ্ন তুলেছে। সত্যজিতের সাথে একটু কথা বলে নিই। সত্যজিৎ, হ্যাঁ ছোট করে একটু। সত্যজিৎ, মানে আমি যদি সত্যজিৎকে বলতে চাই এরকম আর কি, যে ভারতের কেন্দ্র সরকার বাংলাদেশ বা মাঝখানে যে আমাদের ইন্টারিম কি বলে যে জুলাই গণ অভ্যুত্থান এবং নেপালের যে অভ্যুত্থান, এই দুইটা অভ্যুত্থান থেকে কেন্দ্র সরকার কোনো কি বলে শিক্ষা নেয়নি যদি এটা বলি, এটার কি জবাব দিবেন আপনি? সত্যজিৎ জি, সত্যজিৎ আপনি শুনতে পেয়েছেন? নেটওয়ার্ক সমস্যা হতে পারে। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে যেটা প্রথমে বেশ কিছু তথ্য বিভ্রাট আছে, আমি একটু সংশোধন করে দেই। হ্যাঁ প্লিজ। দুজন অতিথি তারা বললেন যে 92 লক্ষ ভোটার বাদ গেছে। বিষয়টি হলো যে তালিকা বাদ গেছে প্রথম ফেজে, তার ভিতরে কিন্তু 55 লক্ষ ছিল মৃত ভোটার। এই 55 লক্ষের মধ্যে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, বদলি হওয়া ভোটার, অর্থাৎ এই 55 লক্ষ ভোটারের কিন্তু কোনো অস্তিত্ব ছিল না, নাম্বার 1। 2 নম্বর পর্যায়ে যে বাদটা গেছে সেটা হচ্ছে 5.5 লক্ষ
ভোটার বাদ গেছে। কি কারণে বাদ গেছে? তাদের নথি নেই পর্যাপ্ত। ভোটার হতে গেলে যে নথি লাগে সেই নথি নেই। তৃতীয় হচ্ছে পরবর্তী ধাপে যে 17 লক্ষ ভোটার বাদ গেছে, সেই 27 লক্ষ ভোটার, সেই 27 লক্ষ ভোটারের তাদের নামের বিভ্রাট। সেই নামের বিভ্রাট কেমন? ধরুন আব্দুর রউফ মন্ডল, তার নাম উঠেছিল তার যাবতীয় নথিতে রউফ মন্ডল, হয়ে গেছে মোল্লা 2002 সালে যখন এসআইআর করা হয়েছিল। এখন এই রউফ মোল্লার মন্ডল এক কিনা সেই ক্ষেত্রে তারা প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। ঠিক তেমনি ভাবে সংশোধন করেছে কিনা রামচন্দ্র মন্ডল, তারা কি সংশোধনের সুযোগ পেয়েছিল বা সংশোধন করেছিল? সুযোগ পেয়েছিল, কিন্তু সেক্ষেত্রে নথি একটা বিভ্রাট, তারা প্রয়োজনের নথি দিতে পারেনি, যে কারণে ওঠেনি। এবং নির্বাচন শুরু 2 দিন আগে পর্যন্ত সেটা বিচার বিভাগীয় অধীনে এই তাদের নাম অনেকেরই উঠেছে, অর্ধেকের নাম উঠেছে, এবং বাকি যাদের নাম ওঠেনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যাদের নাম ওঠেনি তাদের নাম পরবর্তীতে ওঠানো হবে। বিষয়টা এখানে আরো একটি ত্রুটি আছে। বিহার নির্বাচন হলো, তার আগে বিহারে এসআইআর হলো। পশ্চিমবঙ্গ সরকার কেন তার নাগরিকদের শাসন ক্ষমতায় থেকে তৃণমূল কংগ্রেস সেই নথিগুলো ঠিক করে দেয়নি? তো এরকম কিন্তু পারস্পরিক এখানে, আর এই নাম বাদ দিয়ে আসলে একটা রাজনীতি, নাম বাদ দেওয়া দিয়ে বিজেপি এবং তৃণমূল উভয় তরফে রাজনীতি করেছে। সেই ফায়দাটা তৃণমূল ভেবেছিল তারা জিতবে, আর বিজেপি ভেবেছিল তারা জিতবে। দিনের শেষে লড়াই করতে গিয়ে সাধারণ মানুষকে নিয়ে দুটো দলই কিন্তু লড়াই করে নির্বাচনের ইস্যু তৈরি করে, আর সেক্ষেত্রে বিজেপি এখানে জিতে যায়। আর আরো একটি বিষয় বলি, যেটা বলা হচ্ছিল তিস্তা চুক্তি নিয়ে। যখন ইউপিএ সরকার, মনমোহন সিং প্রধানমন্ত্রী, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রথম তিস্তা চুক্তিতে যান। এখান থেকে কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় যান, দিল্লি থেকে যান মনমোহন সিং। ঢাকায় ওই চুক্তির টেবিলে বসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেঁকে বসেন। তো কেন্দ্রীয় সরকারের যে নীতি, সেটা কিন্তু সরকারের যেই আসুক না কেন, আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, সেখানে রাজ্যকে বাদ দিয়ে কখনো কোনোভাবেই কোনো কাজ করা হয় না, এটা সাংবিধানিক ভাবে। এবার দেখুন আরো একটি বিষয়, যে শেখ হাসিনা যখন তার গণ অভ্যুত্থানে সরকার পতন হয়, সেই বিষয়টা শেখ হাসিনা ইস্যুটি কিন্তু যখন প্রণব মুখোপাধ্যায় বিদেশ মন্ত্রী, তার সুরক্ষার বিষয়টা সম্পূর্ণভাবে কিভাবে করা যাবে, এটা যেহেতু গোপন প্রকাশ্যে আনা হয় না, সেইভাবে দুই দেশ মিলে করেছিল। যখন করেছিল তখন এই বিষয়গুলো কেন ওঠেনি? তো স্বাভাবিকভাবে আমরা যদি আরো পিছনে যাই, স্বাধীনতার এত বছর ধরে, তাহলে তিস্তা চুক্তি কেন আলোচনার টেবিলে আসেনি? বলা হয় করেনি ভারত, কিন্তু তোলা হয়েছিল কি? এই প্রশ্নটা যদি উত্তর আমরা খুঁজি, তাহলে কিন্তু উত্তর পাওয়া খুবই কষ্টকর। আমি একজন কোন পক্ষ বিপক্ষ নিচ্ছি না, আমি একজন সংবাদ মাধ্যমের সদস্য হিসেবে আমার এই বিষয়ে যা পড়াশোনা, আমি সেটাই কিন্তু আমি বললাম। এখানে আরেকটা বিষয় একটু যুক্ত করে দেন সত্যজিৎ। প্রথমত হচ্ছে, যারা বাদ পড়েছেন পরবর্তীতে প্রয়োজনীয় নথির অভাবে, তারা ওই তালিকায় ঢুকতে পারেননি, ভোটার তালিকায়, কোনো পার্সেন্টেজ বলতে পারেন যে তার ভিতরে মুসলিম ভোটারের সংখ্যা কেমন হতে পারে, সেটা কি বেশি ছিল কিনা? কারণ এই ন্যারেটিভটা প্রচলিত যে বেশিরভাগ মুসলিম ভোটাররা আসলে তৃণমূলকে ভোটটা দিতেন। দেখুন, যে 55 লক্ষ বাদ দিয়েছে প্রথম পর্যায়ে মৃত, সেখানে হিন্দু বেশি। আচ্ছা, পরে যে 5.5 লক্ষ বাদ যায়, সেখানে হিন্দু বেশি। পরবর্তীতে যে এগুলো কিন্তু বাদ, যে পরে যে 27 লক্ষ, সেই 27 লক্ষ কিন্তু বাদ নয়, তাদের বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, অর্থাৎ বিবেচনাধীন। তারা তাদের প্রয়োজনীয় নথি নিয়ে আসবে, যারা যে নথি তাদের প্রমাণ দেখাতে পারবে যে একটা ব্যক্তির দুটো নাম, কোন ব্যক্তি, তার নিজের আইডেন্টিফিকেশন যারা করতে পারবে, সেক্ষেত্রে অর্ধেক ভোটারের নাম উঠেছে, অর্ধেক ভোটারের নাম উঠেনি। এক্ষেত্রে 49% আর 50% পরিসংখ্যানটা আমি বলছি লাস্ট ভোট দেওয়ার 2 দিন আগে পর্যন্ত যে তালিকাটা হয়েছে। সংবাদ মাধ্যম কি করেছে এখানে, তারাও সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে যেটা প্রশ্নটা উঠেছে, তারা কি করেছে, একটা বক্সের মাধ্যমে তারা কিন্তু প্রকাশ করেছে, কিন্তু এর ব্যাখ্যাটা দেয়নি। আর রাজনৈতিক দলগুলো টোটালি 92 লক্ষ, কিন্তু 92 লক্ষের মধ্যে যে 55 লক্ষের অস্তিত্ব নেই, এতদিন তারা ভোট দিতেন, মানে কোন মৃত মানুষের উত্তরসূরি ভোট দিতে গেছেন, গিয়ে দেখতে পেলেন যে তার ঠাকুরদা, তার বাবা মৃত, তারা ভোট বাক্সে এসে জীবন্ত হয়ে গেলেন। এই ঘটনা কিন্তু প্রত্যেকটি ভোটে হয়। আর এবার আসে হিংসার নির্বাচন, বিতর্কিত নির্বাচন। পশ্চিমবঙ্গে আমি অন্তত 20 বছরে, আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে বলছি,
ছোটবেলা থেকে বাম কংগ্রেস আমার পরিবারে, তো সেখানে থেকে দেখে আসছি এই প্রথম কিন্তু কোনো মৃত্যুহীন নির্বাচন, কোনো বোমাবাজিহীন নির্বাচন, কোনো গাড়ি ভাঙচুরহীন, একটা ইউজ বা আর কি লার্জ পরিসরে হীন নির্বাচন, একটা মৃত্যু হয়নি পশ্চিমবঙ্গে 5 দশকে। নির্বাচনের পরে এখনো পর্যন্ত কিন্তু কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 2021 সালে যে তাণ্ডবটা হয়েছিল পশ্চিমবঙ্গে, যারা আক্রান্ত হয়েছিল তারা কিন্তু সেই শোধ নিচ্ছে। পরিসংখ্যান বলছে ওই সময়ে 55,000 বাড়ি ভাঙচুর হয়েছিল সব মিলিয়ে। এখনো পর্যন্ত সেই জায়গার এখনো 5500 কিন্তু হয়নি, এবং যে বিজেপি কর্মীরা মারা গেছিল সেটা কিন্তু 100-র বেশি। তো স্বাভাবিকভাবে সেই মৃত্যু কিন্তু এখনো হয়নি, এবং সেই সময় আমি যদি এখানে আপনাকে একটু থামাই, মানে আমরা আসলে যখন বড় বড় ভারতের যে গণমাধ্যমগুলোর খবরগুলো আমরা টেলিভিশনে দেখি, আমরা কোনো গণমাধ্যমে বোধ করি পাইনি যারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত একটা কন্ট্রিবিউশন বা ভালো কাজের কথা বলেছে। সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিজেপি আসলে কি কি পরিবর্তনগুলো হবে, বিজেপির ম্যাজিকটা কি সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনার মনে হয় কিনা আসলে গণমাধ্যমগুলোর ভূমিকাটাও একটা বড় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিজেপির ক্ষেত্রে? দেখুন, গণমাধ্যমগুলোর যে ভূমিকা নেওয়া উচিত ছিল, আমি কলকাতার এবং বাংলা ভাষার সর্বোচ্চ প্রচলিত আর কি সর্বোচ্চ প্রচারিত একটি সংবাদ মাধ্যমের কলকাতার আমি সদস্য, প্রতিষ্ঠানের নাম বলছি না। তো সংবাদ মাধ্যমের যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেই সংবাদ মাধ্যম সেই ভূমিকা নেয়নি। কেন বলছি এই কথা? যেটা বলা হচ্ছে ধর্ম, আসলে এটাকে দাগিয়ে দেওয়া যাবে, কিন্তু ধর্মটা পুরো নয়। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অসাম্প্রদায়িক। তাহলে কি ভোটাররা সাম্প্রদায়িক হয়ে গেলেন? একটুও না। একজন বাবা মা সে চাইবেন তার সন্তান এমন একটা স্কুলে পড়ুক যেখানে শিক্ষক আছে। পশ্চিমবঙ্গে ভালো স্কুলগুলোতে শিক্ষক নেই, অভিভাবকরা বাচ্চা পড়াতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন খোদ সরকারি স্কুলে, সেখান থেকে রিকুইজিশন দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গে পরিকাঠামো নেই, কেন শিক্ষায় বৈষম্য হবে? আমাদের যে কেন্দ্রীয় সরকারের নীতি, সেখানে পশ্চিমবঙ্গ একটা আলাদা নীতি নিয়েছে, যে সেক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় বাধা। পশ্চিমবঙ্গে একজন MBA পাস করা ছেলে, একটা ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে এখানে ক্ষেত্র পায় না কর্ম করার। তো এই সমস্ত বিষয়গুলো আছে। আর শুধুমাত্র ভাতা দিয়ে পপুলিজম পলিটিক্স, পল সায়েন্সে কিন্তু সেটা ফেলিওর। ভারতবর্ষে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আমদানি করেছে এমন নয়, জয়ললিতা, মায়াবতী, তারা কিন্তু পপুলিজম পলিটিক্স, যেটাকে ডোল পলিটিক্স বলা হয়, সেক্ষেত্রে তারা পরাজিত হয়েছে, ক্ষমতা হারিয়েছে। সেই বাতিল পলিটিক্স সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না, ইনফ্যাক্ট বিজেপিও কিন্তু সেই পলিটিক্সে সেটাকে ভাতার সংখ্যা পরিমাণ বাড়িয়ে একটা টোপ দিয়ে ক্ষমতায় আসে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল কর্মসংস্থান, যেটা বিজেপি তার ইস্তেহারে বলেছিল, যে কারণে ভোট বৃদ্ধি। আরো একটি বিষয়, মুসলিম ভোট, সেই মুসলিম ভোট তারা কিন্তু এবার ভাগ হয়েছে, কারণ মুসলিম ভোটারদের একটা বিরাট অংশ তারা কিন্তু পরিযায়ী শ্রমিক, যারা ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কর্ম করেন নানা ধরনের। পশ্চিমবঙ্গে তাদের যে জব কার্ড আছে, পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের দিতে হতো কাটমানি। সেখানে দাঁড়িয়ে এবার তারা দেখলো যে বিজেপি শাসিত রাজ্যে তো এই জিনিসগুলো নেই, বরং ভোট দেওয়ার জন্য ওই মুসলিম সম্প্রদায়ের যারা মুসলিম ধর্মাবলম্বী যারা, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ট্রেনের টিকিট কেটে দেওয়া হয়েছে, যাও ভোট দিয়ে এসো শান্তিতে, আমাকেই ভোটটা দাও, আমার এখানে এসে কর্ম করো। স্বাভাবিকভাবে এই ভোটটা ঘুরেছে। আর মহিলারা কিন্তু সচেতন হয়েছে, যে তারা দেখতে পাচ্ছে যে 1,500 টাকা ভাতা নিয়ে আমার বাচ্চাকে আমি পড়াবো কোথায়, 3,000 টাকা বেসরকারি মাধ্যমে আমাকে যে দিতে হবে, এবং ক্লাস অনুযায়ী। তার মানে এই সংকটগুলো আসলে বিজেপি আসলে তুলে ধরতে পেরেছে। আরো কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, এলানি আজকাল আপনি করতে পারেন সত্যজিৎকে। প্রশ্ন হলো, প্রথমত হচ্ছে যে এই প্রযুক্তির এই যুগে বোমাবাজি করে বুথ দখল করে ওই জেতার সুযোগ কম। সুতরাং যেমন অভিযোগ উঠছে যে ইভিএম মেশিনগুলি যে স্ট্রং রুমে রাখা হয়েছিল, সেখান থেকে মেশিনগুলি বদল হয়েছে। এই প্রশ্নের উত্তর পাওয়া খুব কঠিন ব্যাপার। আচ্ছা সত্যজিৎ, ছোট ছোট করে প্রশ্ন করেন, তাহলে সত্যজিতের বলতে একটু সুবিধা হবে। কোন কেন্দ্রে যে মোট ভোটারের থেকে ভোট পড়েছে অনেক বেশি, এই অভিযোগও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং খুব সাদামাটা ভাবে ব্যাপারগুলিকে করা। আর সবচেয়ে যে কথাটা আমি প্রথমেই বলেছি, যে এইসব ঘটনা, যেমন ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে দক্ষিণ এশিয়ায় সবসময় একটা গৌরবের জায়গা ছিল, কিন্তু বেশ কিছু জায়গায়, যেমন আমি এই একটু আগে কংগ্রেসের
রাহুল গান্ধীর একটা স্টেটমেন্ট দেখলাম, সেখানে কিন্তু সে পরিষ্কার ভাষায় বেশ কিছু জায়গার নাম উল্লেখ করেছে, বলছে যে বিজেপি এই সব জায়গায় চুরি করে জিতেছে। সুতরাং এই অভিযোগগুলো আছে। এই রেফারেন্স কি আমরা নিব? কারণ যে দল হেরে যায় সে তো নানা কারণ তুলে ধরার চেষ্টা করবে। আমি বলি যে ভারতের ইলেকশন কমিশন নিয়ে কখনোই প্রশ্ন আসে নাই, কিন্তু সাম্প্রতিককালে এই প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে এই প্রশ্নটা আমরা সত্যজিৎকে একটু থ্রো করে দিই। সত্যজিৎ একটু বলবেন, মানে ইভিএম নিয়ে একটা জটিলতা, এবং দ্বিতীয় হচ্ছে মোট ভোটারের চাইতে ভোট বেশি কাস্ট হওয়া, এরকম আরো কিছু। জি দেখুন, প্রথমত ইভিএম সিস্টেমটা এরকম যে কোনোভাবে কারচুপি করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? প্রথমত ইভিএম গুলো, যে ইভিএম মেশিন গুলো ব্যবহার হয়েছে তার যে কোড থাকে সেই কোডটা ওপেন সোর্স এবং সেগুলো প্রত্যেকটি রাজনৈতিক দল দেখতে পায়। দ্বিতীয় বিষয় হলো, আমার ধরুন 111 নম্বর বুথে 900 জন ভোট কাস্ট হয়েছে, তো সেখানে একটা সই হয়েছে, 900 জন ভোট পড়েছে, সেই কাগজটা সিলগালা। ইভিএম মেশিনে তার সিলগালা, ভিভিপ্যাট সেখানে। অর্থাৎ কারচুপি করতে গেলে 3টে জায়গায় ম্যানিপুলেট করতে হবে। 3টে জায়গায় ম্যানিপুলেট করতে গেলে যে সোর্স কোড ভাঙতে হবে সেটা কোনোভাবেই সম্ভব নয়, সেটা কিন্তু টেস্টেড। 3 নম্বর হচ্ছে, তাহলে যেখানে বিরোধীরা জিতেছে সেই সমস্ত জায়গায় কি বিরোধীরা কারচুপি করেছে? কারচুপি করে জিতেছে? প্রশ্নটা কিন্তু পাল্টা উঠে আসে। এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, দেখুন অভিযোগ যে কেউ তুলতে পারে। রাহুল গান্ধীকে আমরা দেখেছি বহুবার ইভিএম নিয়ে প্রশ্ন তুলতে, একবারও প্রমাণ করতে পারেনি, এবং নির্বাচন কমিশন বারবার তারা প্রমাণ করছে। আর এবারের যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কোন ভোটার তারা কিন্তু নির্বাচন কমিশনকে দোষ দেয়নি, বরং দ্বিতীয় দফায় দেখুন, প্রথম দফায় বিজেপির ঘাঁটি ছিল যেখানে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে 23 তারিখে। 29 তারিখে যে 142টি বিধানসভায় ভোট হয়েছে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, তার কারণেই কিন্তু একটা ভোটের সুইং হয়েছে। কারণ এবার শিক্ষিত সমাজ পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু ভোট দিতে গেছে, এবং যেভাবে যে নিরাপত্তা, এতদিন ভোট দিতে তারা পারতো না। গ্রাম অঞ্চলের, যেটা এখনকার ইন্টারনেটের যুগ, গ্রাম অঞ্চলে কি করা হতো, ভোটার যখন যেত তাকে বলা হতো তোমার ভোট পড়ে গেছে, সেই ভোটার ফিরে যেত। এবারের নির্বাচনে কিন্তু সেটা হয়নি। এখন বুঝতে পারছি। হ্যাঁ সত্যজিৎ, অনেকগুলো পয়েন্ট আপনি স্পষ্ট করেছেন। প্রশ্ন আছে সত্যজিতের কাছে, সত্যজিৎ একটা প্রশ্ন, মানে আপনি আজকে যেরকম করে কথাগুলো বলছেন আর কি, এরকম করে কথা গতকাল পর্যন্ত বলতে পেরেছেন কিনা? জি সত্যজিৎ, আমি 71 জার্নালে বা আমার যে লাইভে, ইনফ্যাক্ট আমি যেখানে আমি কেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই, আমি 190 জনের ইন্টারভিউ করেছি, প্রত্যেকের ভয়েসটা এটাই। এটা আসলে বিজেপি হয়ে যাওয়া নয়, মনে করতে পারেন অনেকেই কোন রাজনৈতিক দলের, বিষয়টা তা না। তাতে করে তথ্যটা কিন্তু বদলাবে না। আগাগোড়াই আমরা এটাই বলে আসছি। ইনফ্যাক্ট আমি ডে 1 থেকে প্রথম দিন 23 তারিখে যখন নির্বাচন হয়, পুলিশের ভূমিকা থেকে আমরা অবাক হয়েছি। সেদিনও আমি 71 লাইভে আমি কিন্তু বলেছি, এবারের নির্বাচন আমার 20 বছরের সাংবাদিকতা, আমি যেহেতু রাজনৈতিক পরিবারের ছেলে, আমার ছোটবেলা থেকে দেখে আসে। হ্যাঁ সত্যজিৎ স্পষ্ট করেছেন, এবং এটা আসলে হেলেন জেরিন খান একটু আগে প্রশ্ন করতে চাই। কলকাতার এই নির্বাচনের মধ্যে দিয়ে ভারতের তো একটা, ধরেন দেশে বিদেশে সারা পৃথিবীতে একটা মানে প্রচারণা ছিল, সেটা হলো যে ভারত একটি অসাম্প্রদায়িক দেশ। তো এই পশ্চিমবঙ্গের এই নির্বাচনের মধ্যে দিয়ে আস্তে আস্তে কি ভারত তার সেই অসাম্প্রদায়িক এই চরিত্রটা কি আস্তে আস্তে করে হারিয়ে ফেলতেছেন? দেখুন, সামাজিকভাবে আমার মনে হয় না যে ভারতে কোথাও সাম্প্রদায়িকতা আছে। কারণ কি বলছেন, নবমীর দিনে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা মাংস খায়। আমরা যখন মাংস কিনতে যাই তখন কি আমরা জিজ্ঞাসা করি না যে মাংস যারা বিক্রি করেন তার 99% কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ, শাহজাহান না তার নাম শ্যামল, আমরা এটা জিজ্ঞাসা করি না। আবার আমাদের যে পুজোর ফুল যারা বিক্রিত, তার 99% মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু ফুল বিক্রি করার সময় ভাবেন না ফুল বিক্রি করাটা হারাম নাকি হালাল। এটাই হচ্ছে আমাদের সামাজিক বন্ধন, এটাই ভারতবর্ষের বৈচিত্র্য, ঐক্যের শক্তি। রাজনৈতিক সাম্প্রদায়িকতা সবসময়ের জন্য ক্রিয়েট করা, সেটা আপনি যদি বলেন কংগ্রেস আমলে বাবরি মসজিদে তালা দেওয়া, এবং তার পরবর্তী অধ্যায় থেকে আজও পর্যন্ত যেখানে যা কিছু হয়েছে সেটা হলো ক্ষমতা দখল, মাটি দখল, মানুষ দখল। হ্যাঁ, এবং এ পর্যায়ে এসে আপনার কাছে খুব মৌলিকভাবে একটু জানতে চাই, যেহেতু প্রথমবারের মতন বিজেপি আসলো পশ্চিমবঙ্গে, এবং আমাদের প্রতিবেশী দেশ এবং প্রতিবেশীর মধ্যে সীমান্তের
পারে অংশটুকুই আসলে তারা প্রতিনিধিত্ব করবে আরো শক্তভাবে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তো বলেছেন সম্পর্কের মধ্যে আসলে কোনো পরিবর্তন হবে না, ঠিকঠাক মতো এগোবে। আমরাও সেটা বিশ্বাস করতে চাই। বাস্তবতা আপনি কি দেখেন, কোথায় গিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হতে পারে? বাস্তবতা হলো এটাই যে ভারত তার প্রতিবেশী কোনো দেশের সঙ্গেই সুসম্পর্ক নেই, এবং যেটা হওয়া উচিত ছিল যে তার প্রতিবেশী প্রত্যেকটা দেশের সঙ্গে তার একটা সৌহার্দ্যপূর্ণ এবং পরস্পর আস্থার সম্পর্ক তৈরি হয়, কিন্তু এটা হয়নি। এটা একটা বিষয় কিন্তু প্রতিষ্ঠিত সত্য। এটা যেমন বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, এসব তার মালদ্বীপ বলেন, কারোর সঙ্গে তার সুসম্পর্ক নাই। আর এখন যেটা আরো বড় আকারে যেটা দেখা দেবে সেটা হলো পাকিস্তান যেহেতু সাউথ এশিয়ার মধ্যে ছিল, এখন সে নাই, যার ফলে দাঁড়াবে যে প্রতিবেশীদের প্রতি ভারতের যে দাদাগিরির যে জায়গাটা, এটা মনে হয় অতীতের থেকে আরো বেশি বড় আকারে দেখা দিতে পারে। আমাদের কাছে যেটা খুবই উদ্বেগের বিষয় সেটা হলো যে বিজেপিকে আপনি দেখেন একমাত্র দল যে মুসলিম বিদ্বেষ থেকে যে দলটির উত্থান, এবং মুসলিম বিদ্বেষ থেকে এই দলটির উত্থান ঘটেছে, এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে যে ভারত হবে শুধুমাত্র একান্তভাবেই হিন্দুদের একটা রাষ্ট্র। অথচ এই ভারত বহু জাতি ধর্মের রাষ্ট্র, মানুষের একটা জায়গা, চরম মানে সারা পৃথিবীতে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু বিজেপি এটা হাড়ে হাড়ে প্রমাণ করে দিয়েছে যে এটা একান্তভাবেই হিন্দুদের রাষ্ট্র। এবং আপনি তো দেখেছেন অতীতে যে উনি তো বলে গেলেন যে এটা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কোনো কিছু নাই ভারতে, কিন্তু শুধুমাত্র একটা গরুর গোস্ত রাখার জন্য পিটিয়ে মানুষ হত্যা করা যে গোরক্ষকরা করেছে। এখনো গোরক্ষকরা মানে তারপরে প্রমাণ হলো যে তার কাছে গরুর গোস্ত ছিল না, তারপরে এটা প্রমাণ না করে তাকে পিটিয়ে হত্যা করেছে। অনেকগুলি ঘটনা ঘটেছে। সুতরাং আমাদের আশ্বস্ত হওয়ার জায়গা নাই যে আমরা আশ্বস্ত হয়ে যাবো যে বুঝলাম, কিন্তু আমাদের কূটনৈতিক কৌশলটা আসলে কি হবে? কূটনৈতিক কৌশল বাংলাদেশ তো সবসময় আমরা মনে করি যে পরস্পরের প্রতি সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক তৈরি করার কথা আমরা বলে থাকি। আপনি দেখেন যে অনেক সময় হয় না যে আপনি ধরেন যে সিনাও যুদ্ধের সময়ে যেমন করে আপনি ধরেন নর্থ কোরিয়া যখন চায়না এবং রাশিয়ার সাথে চরম খারাপ সম্পর্ক, তখন নর্থ কোরিয়া একই সঙ্গে চায়নার সাথে এবং রাশিয়ার সাথে সম্পর্ক সমানভাবে রক্ষা করতে পেরেছিল। এটা তো কূটনৈতিক সাফল্য ছিল। আমাদের কূটনৈতিক সাফল্য ওইখানে আমরা দেখতে চাইবো যেখানে আমরা, ভারত আমার বৃহৎ প্রতিবেশী, আমি প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু প্রতিবেশীর সঙ্গে সমান মর্যাদার ভিত্তিতে কিভাবে সম্পর্কটা রাখা যায়, করা যায় এবং উন্নত করা যায়, আমাদের পররাষ্ট্রনীতির এইটাই হবে মূল পলিসি। কারোর সঙ্গে শত্রুতা না। এবং আমাদের বিকশিত পররাষ্ট্রনীতি হচ্ছে এটা যে কারোর সঙ্গে শত্রুতা না, সবার সঙ্গে মিত্রতা না। আমাদের ফরেন পলিসি খুবই স্মার্ট, অনেক কিছু, কিন্তু যাদের সঙ্গে আমরা সেই পলিসিটা ব্যবহার করছি তাদেরকে তো সেটা রিসিভ করতে হবে। তাদের দিক থেকে যদি আসলে সেরকম শক্ত বার্তা থাকে যে তোমাদেরকে পুশ ব্যাক করে দিব বাংলাদেশি বলে, আমি এটা একটু হেলেন জেরিন খান আপনার কাছে জানতে চাই। কারণ এখন যে আবারও আসবো এলেন হাসখান আপনার কাছে। জি হেলেন জেরিন খান, দেখেন সত্যি কথা বলতে, যদি পুশ ব্যাক করে যে আশঙ্কার কথা বলা, সত্যি কথা বলতে বাংলাদেশের মানুষ একটু আতঙ্কিত থাকে, কারণ ভারতের আমরা অতীত দিনে যেই পদক্ষেপগুলো দেখেছি, আমরা 2008-এর নির্বাচন বলেন, 2014, 2018 এবং 24-এর যে নির্বাচন দেখেছি, এবং তার পরবর্তীতে এই যে কন্টিনিউশন মানে ফ্যাসিস্ট হওয়া কিংবা স্বৈরশাসক দীর্ঘদিন ক্ষমতায় থাকা, সেই জায়গায় ভারত যে ভূমিকাগুলো পালন করেছে, এবং সর্বশেষ যে পালিয়ে যে প্রধানমন্ত্রী চলে গেলেন তথাকথিত স্বৈর প্রধানমন্ত্রী, তাকে আবার আশ্রয় দেওয়া, সব মিলিয়ে তো আসলে বাংলাদেশের মানুষ কিংবা রাজনৈতিক সচেতন মানুষ প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত যে ভারতের দিক থেকে আমরা পজিটিভ কিন্তু পাচ্ছি না। কিন্তু ভারত আমাদের বৃহৎ দল, এবং ভারত অতীত দিনে আপনি স্বাধীনতা যুদ্ধে তাদের যে ভূমিকা, বাংলাদেশের আমাদের যেভাবে বাংলাদেশের জনগণকে আশ্রয় দিয়েছেন, সেটাও তো আমরা একদম ভুলে যেতে পারি না। এই সব মিলিয়ে একদিকে তাদের দীর্ঘ সময়, আরেকটা হলো এলাহি ভাই যেটা বললেন যে ভারতের একটা দাদাগিরি
টেন্ডেন্সি তো আমরা দেখতে পাই, সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আমাদের পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে, তো এইগুলো তো আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ, তো সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় সেটা আমরা তো করব। পাশাপাশি আমাদের বৃহৎ রাষ্ট্র কিন্তু ভারত, এবং ভারত আপনি বলতে পারেন এশিয়ার সবচেয়ে পাওয়ারফুল দুটা দেশের মধ্যে অন্যতম। তো তাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। তাদের সাথে আমরা আমাদের মানে স্বার্থ সমুন্নত রেখে তাদের সাথে যে সম্পর্ক করা দরকার সেটা তো আমাদের করতেই হবে, এবং পাশাপাশি তারা তাদের অতীত কর্মকাণ্ড আর যাতে পরিচালিত বাংলাদেশের সাথে করতে না পারে সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। সচেতন আর প্রত্যাশা এই দুইটার বাদে আসলে কিছু করার নেই। রাশেদুল ইসলাম রাশেদ, যদি আপনি সবশেষ কোনো মন্তব্য করেন তাহলে আমি এগোবো, নয়তো অন্য বিষয়ে যাব। এখানে তো খেয়াল করার মতো বিষয় যে মালদ্বীপের সাথে বা শ্রীলঙ্কার সাথে, নেপাল ভুটানের সাথে যে টাইপের সীমান্ত আমাদের সাথে, সীমান্ত কিন্তু সেরকম নয়, ভিন্ন সীমান্ত আমাদের সাথে। তো এখানে অবশ্যই আমাদের একটা শক্ত অবস্থানে যেতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে ভারতের যে আধিপত্যবাদ, এটা কিন্তু আজকে নতুন নয়, 71-এর আগ থেকে কিন্তু এই আধিপত্যবাদটা নাকি, এবং এই আধিপত্যবাদটা 71-এর পরে আর একটু ক্লিয়ার হয়েছে, এবং যেটা আজকে 2024-এ এসে আমাদের তরুণ সমাজ বা বাংলাদেশের আপামর জনতা ব্যাপকভাবে ফিল করার কারণেই কিন্তু শেখ হাসিনার প্রতি ভারতের যে অকৃত্রিম একেবারে জোর জবর মানে কি বলে আর কি আন্তরিক সহযোগিতা সহমর্মিতা, সেটার এগেইনস্টে কিন্তু ফুসে উঠেছে। এর বিপরীতে এখন আমরা কি পদক্ষেপ নিব সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে ধীরে সুস্থে বুঝে শুনিয়ে নিতে হবে। এই জন্য একতরফাভাবে আমাদের এখানে এখন বিজেপি পশ্চিমবঙ্গে নতুন করে চলে আসা, এটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এই জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে, এবং আমি মনে করি যে এটি কম্প্রিহেন্সিভ ভাবে সিদ্ধান্ত নেওয়া, মানে সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া। যেমন আমাদের দেশে যেটি হয় যে সরকারে যারা আছেন তারাই অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এটি না হয়ে যেমন কয়েকদিন আগে তেল নিয়ে যেমন কম্বাইন সিদ্ধান্ত হয়েছে, এরকম সকল মহলকে নিয়ে, বোদ্ধা মহল যারা আছেন তাদেরকে নিয়ে একটা পররাষ্ট্র নীতি বা আলাদা করে ভারতের সাথে পররাষ্ট্র নীতি কী হবে সেই বিষয়টি অবশ্যই আমাদেরকে স্থির করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আসলে এই বিধানসভা নির্বাচন নিয়ে আলাপটা এখানেই শেষ করি। আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু সময়টা একেবারে শেষের দিকে। আমি একটু এলআই নিউজ খান আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা সংসদের প্রথম অধিবেশনের শেষের দিনটাতে রীতিমতো একটা উৎসব মুখর পার্লামেন্ট দেখেছি, যেখানে স্পিকার শেষ মুহূর্তে বলতে বাধ্যই হয়েছেন যে তিনি তার দীর্ঘ যে কেরিয়ার, সেই কেরিয়ারে এমন প্রাণোচ্ছল সংসদ উনি দেখেননি। এটা একটা আশাবাদ তৈরি হলো। কিন্তু তার পরদিন আমরা দেখতে পেলাম বাইরে বেশ উত্তপ্ত, খুব সিরিয়াস বাক্য বিনিময়, অন্তহীন প্রতারণা, এবং সরকার আসলে জামাত এনসিপি জোট জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয়, এরকম বক্তব্য সরকারের পক্ষ থেকে এসেছে। পাল্টাপাল্টি বক্তব্য। এখানে আসলে এটা বলার সুযোগ নেই যে খুব বেশি রেটরিক, কারণ প্রত্যেকের জায়গা থেকে দীর্ঘ যুক্তি দিয়ে তারপরে স্টেটমেন্টগুলো দিচ্ছে। পার্লামেন্টের ভেতরে একরকম, বাইরে একরকম কেন? একটা জিনিস আমি খুব পরিষ্কার করে দিই, সেটা হলো যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে খুব অনুগত বিরোধী দল দেখে আসছে পার্লামেন্টে। সুতরাং বিরোধী দলের বেঞ্চ থেকে কেউ সমালোচনা করলে অনেকে মনে করে যে এরকম তো কথা ছিল না, কথা না। বিরোধী দল তো মানে লয়াল বিরোধী দল দেখতে আমাদের মধ্যে এর উপরে ধারণা জন্মেছে। বিরোধী দল মানেই হলো সরকারের একটু সবসময় সরকারের পক্ষে অবস্থান নেবের ব্যাপার, কিন্তু আসলে তা না। পার্লামেন্টের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আলোচনা সমালোচনা চলবে। তবে যেটা আমি বলতে চাই সেটা হলো যাতে ঘৃণা এবং বিদ্বেষের পর্যায়ে না পৌঁছানো। কোনো চিন্তা মতবাদ নিয়ে ঘৃণা বিদ্বেষ পৌঁছানো মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া। গণতন্ত্র কিন্তু ঘৃণা বিদ্বেষ ছড়ায় না। তবে যেটা আমি বলি যে হ্যাঁ, অধিবেশনের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ খুবই চমৎকার একটা ভাষণ ছিল। ইভেন আমি বলবো যে ওই যে বিরোধী দলের হুইপ যে এনসিপির প্রেসিডেন্ট নাহিদও চমৎকার একটা বক্তব্য দিয়েছে, এবং আমার মনে হয় যে শেষের বক্তৃতা এইটাই হলো সাম আপ, যে এই পার্লামেন্টকে আমরা লাইভলি রাখবো। এর অঙ্গীকারটা কিন্তু শেষের অধিবেশনে ঘোষিত হয়েছে। বাইরে সব বক্তব্য হতেই পারে ডেমোক্রেসিতে। তবে যেটা আমি বলবো যে কোনো বচন কিংবা কোনো মতবাদ নিয়ে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ালে সেটা আমাদেরকে কখনো আকৃষ্ট করবে না। আমরা মনে করি যে জুলাই বিপ্লব উত্তর এই পার্লামেন্টকে লাইভলি করা এবং অর্থবহর দায়িত্ব সরকারি দল এবং বিরোধী দল উভয়ের একই সঙ্গে, উভয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ, উভয়ের দায়িত্ব এটা। এবং শুধু সরকারি দলের দায়িত্ব বিষয়টা সেরকম না,
বিরোধী দলকে একইভাবে দায়িত্ব পালন করতে হবে। সুতরাং মনে করি যে এই আলোচনা সমালোচনা কখনো সেটা ভালো হতে পারে, একটু কঠোর হতে পারে, সেটা বিষয় না। বিষয়টা হলো যে আমরা এই পার্লামেন্টকে জাতির আকাঙ্ক্ষা মেটানোর জন্য কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারছে সরকারি দল এবং বিরোধী দল, সেইটা আমরা দেখতে চাই। আচ্ছা, এখানে রাশেদুল ইসলাম একটু বলবেন, মানে হ্যাঁ এটা ঠিক, এলআই নওয়াজ খান খুব চমৎকার করে বলেছেন যে 15, 16, 17 বছর ধরে মানুষ আসলে একটা সরকারের টোনে কথা বলা বিরোধী দল দেখে অভ্যস্ত ছিল, কাজে বিরোধী দলের দাবি প্রতিবাদ শক্ত ভাষায় কথা বলাটা অভ্যস্ত না, যেটা এখন হচ্ছে। এটাও গণতান্ত্রিক দেশে একটা চর্চা, কারণ কখনো কখনো বিরোধী দল মানুষের দাবির একটা কণ্ঠস্বর হয়ে ওঠে। কিন্তু বিরোধিতার জন্যই যদি বিরোধিতা হয়ে ওঠে তাহলে তো মানুষ বিভ্রান্ত হয়। ধরুন গণভোটের ব্যাপারে কিন্তু বিএনপি বলেছে প্রত্যেকটা স্তরে স্তরে স্টেপে স্টেপে মান্য করা হবে জুলাই সনদ। এবং এক্ষেত্রে সংবিধান প্রথমত সংস্কার পরিষদে কেন শপথ নেয়নি, এটা নিয়ে বিরোধী দলের অভিযোগ ছিল। সরকার আলাদা কমিটি সুপারিশ করেছে, সেটাও বিরোধী দল মানেনি। সবশেষ সংবিধান সংশোধন কমিটির কথা বলা হয়েছে, যেখানে বিরোধী দলের দিক থেকেও প্রতিনিধি থাকবে, সেটাও তারা মানেনি। মানে এই মানা না মানার কারণে একটা অনাস্থা তৈরি হয় কিনা, সেই জায়গা থেকে মানুষ বিভ্রান্ত হয় কিনা। দেখুন রাকিব, আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যটা সংসদে সর্বশেষ দিয়েছেন, এরপরে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে আশাহত হয়েছে। মানে আশাহত না বলে বলবো যে মারাত্মকভাবে শকড। যে এটা দেখতে চেয়েছি আমরা, যে একটা রাজনৈতিক দল যারা আজকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তার সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পেছনের ইতিহাস হচ্ছে যে তারা একটা প্রতারণা দিয়ে আমাদের ভোটটা নিয়েছে। এটা দেখতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, যেটা বলেছেন এটা ক্লিয়ার হয়েছে। যাক, এরপরেও ভালো যে এই সকল বক্তব্যের এগেনস্টে সর্বশেষ বিরোধী দল নেতার যে একটা দারুণ বক্তব্য, তার বিপরীতে সংসদ নেতা একটা চমৎকার কনক্লুশন করেছেন। বিধায় কিন্তু সংসদটা সুন্দরভাবে এবং মানুষের কাছে কিন্তু একটা মানে অতি আশ্চর্যের মতোই মনে হয়েছে যে একটা নতুনত্ব ফিরে পেয়েছে তারা। কিন্তু প্রধানমন্ত্রী সংসদ নেতা বক্তব্য দিয়ে যে নৈপুণ্য দেখালেন, যে নতুন বাংলাদেশের স্বপ্নের কথা তিনি বললেন তার সমাপনী বক্তব্যে, পরের দিন এসে বাইরে আবার সেই পুরনো কথাগুলোই যদি সামনে আনা হয়, তাহলে কি আবারও মানুষ শকড হবে না? নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো কি একটু ডিসেকশন করে দেখেছেন, উনি ভুল কোনো তথ্য দিচ্ছে কিনা? অবভিয়াসলি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধারা উল্লেখ করে বলেছেন। না, সেটা বলিনি আমি। তিনি বলেছেন যে আমরা গণভোটটাকে মেনে নিয়েছি বা জুলাই সনদের এই প্রক্রিয়াটাকে মেনে নিয়েছি, আমরা যেন ইলেকশনটা তাড়াতাড়ি হয়। এটা একটা বড় ধরনের প্রতারণা, তো এটা তিনি করেছেন। তার মানে তার কাছে গণমানুষের এত রক্তপাত, এত শহীদ, এত আহত পঙ্গুত্ব, এসবের কোনো মূল্য নাই তার কাছে। তার কাছে নির্বাচনটাই মুখ্য। হ্যাঁ, যদিও তিনি বলেছেন যে তিনি অক্ষরে অক্ষরে শব্দে শব্দে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, তার নোট অফ ডিসেন্ট সহ, সেটার দিকে তো আমি যেতে চাচ্ছি না। আপনি তো একেবারেই শুরুতেই তো আপনি গলা টিপে আমাকে হত্যা করে আমাকে পায়ে পিষে মেরে সামনের দিকে যাচ্ছেন, এরপর নতুন বাংলাদেশের গল্প বলছেন। এ কারণেই কিন্তু কথাগুলো আসছে রাজপথে বাইরে বারবার। তো এই একই বক্তব্য দেখুন যে এলজিআরডি মন্ত্রী দিয়েছেন, একই বক্তব্য বাবু গয়েশ্বরচন্দ্র এমপি তিনি দিয়েছেন। এবং আমি আগেকার আমলের মতো আরেকটা দারুণ বিষয় দেখলাম সেদিন সংসদে লাস্ট, আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, তিনি চট্টগ্রামে সফরে গেছেন। সারা দেশের সকল মিডিয়াতে কিন্তু ফলো করে প্রচারিত হয়েছে চট্টগ্রামে ব্যাপক পানি টানি ইত্যাদি হয়েছে আর কি। এটা কিন্তু গোপন করার কোনো স্কোপই নাই। তিনি এসে সংসদে স্টেটমেন্ট দিলেন 300 ধারায়। তিনি বলছেন যে এখানে কোনো পানিই হয়নি, পুরোটাই একটা গুজব ইত্যাদি ইত্যাদি, এগুলো বলে ফেলেছেন। আমি মানে হতবাক হয়ে গেলাম যে এরকম করে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী যেখানে তাকে আলাদা করে এই ঘটনাটার সমাধানের জন্য পাঠালেন বা প্রকৃত ঘটনা জানার জন্য পাঠালেন, তিনি সেখানে প্রকৃত ঘটনা কি, তার মানে বাংলাদেশের সকল টেলিভিশন চ্যানেল, সকল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবগুলো ভুয়া তথ্য দিচ্ছে। এই হলো আমাদের দেশের সাংবাদিকতা। তাহলে যদি মন্ত্রীর কথাই ঠিক হয়, আর যদি সাংবাদিকতা ঠিক হয়, তাহলে মন্ত্রীর কথা কোথায় যায়? তো এই যে জায়গাগুলো, দ্বিচারিতা এবং কি বলে এটাকে, আমাদের সংসদে মুনাফিকি শব্দ উচ্চারণ হয়েছে, কারা মুনাফিকি করছে, তাহলে এই বিষয়গুলো তো মানুষ আবার সামনে নিয়ে আসবে, ভুলবে কেমনে? কিন্তু তারপরেও আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী যে টাইপের বক্তব্য দিয়েছেন, এটা যেন আমরা মনে করি যে ফিউচারে বাংলাদেশের প্রকৃত চিত্রটা হতে। বুঝতে পারছি কোন কোন পয়েন্টগুলো নিয়ে এত ক্ষোভ বিরোধী দলের। পাশাপাশি যদি শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে একটু ফোকাস করেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন কথা বলেন মোটামুটিভাবে মহাবিষ্ট করে ফেলেন, সবাই তার কথা শুনতে থাকে, এবং তিনি যখন থেমে যান তখন চিন্তা করতে থাকেন যে তিনি ঠিক বললেন না ভুল বললেন। মানে এটাও আসলে
বাধা হচ্ছে মূলত হচ্ছে কি, ধরেন ওই যে এটা বললেন যে প্রতারণা, বিএনপি আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে প্রতারণা করছে, ওনাদের পক্ষ থেকে আমরা বলছি প্রতারণা করছে। যখনই কোনো বক্তব্য নিয়ে আসছে, বিশেষ করে জুলাই সনদকে নিয়ে, জুলাই সনদের যেটা হয়েছে যে 30টি দল একত্রিত হয়ে পার্লামেন্টের সামনে, দক্ষিণ প্লাজার সামনে স্বাক্ষর করে সব দল এক ঐক্যমতে পৌঁছালো, কিন্তু দেখা গেল নির্বাহী আদেশে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে নির্বাহী আদেশে একটা নতুন করে একটা ব্যবস্থা নেওয়া হলো, যেটা গণভোটে দেওয়া হলো। সেই সময় বিএনপির পক্ষ থেকে বলেছিল এটা একটা প্রতারণার দলিল। সেটাই কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন। এবং পার্লামেন্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে কি, পার্লামেন্টে আপনার লাস্ট দিনের পূর্বে যদি যান, তাহলে মনে হয়েছে বিরোধী দল খুবই দুর্বল। একমাত্র বিরোধী দলের প্রধান ছাড়া আমরা কিন্তু বিরোধী দলের ওই ধরনের তেমন কোনো ভূমিকা দেখি নাই। এনসিপির 2-1 নতুন তরুণ যারা, বরঞ্চ ওরা ভালো করছিল, ওদের 2-1। কিন্তু বিরোধী দলের অন্যান্য, জামাত ইসলাম তো একেবারেই মানে ওনার প্রধান ছাড়া আর কারো কিন্তু সেই ধরনের ভূমিকা ছিল কিংবা সেই ধরনের বক্তব্য উঠে এসে সেটা কিন্তু পাওয়া যায় না। কিন্তু লাস্টের দিন দেখা গিয়েছে যে বিরোধী দলের নেতা এবং উপনেতা এবং মানে নাহিদ ইসলাম যে সে তার 3 জনের বক্তব্য, সেটা কিন্তু এই অংশটা যদি একটু খণ্ডন করে দেন, যে যেখানে মানে বলা হলো যে আমরা যেন নির্বাচনটা ঠিকঠাক মতো হয়ে যায়, এই কারণে না আমি যেটা বলতে চাই যে প্রতারণার বিষয়টা নিয়ে আসছি। দেখেন এই প্রতারণা তো, আর যেটা স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যেটা বললেন, সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওই দিনের সবচেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পরে যদি বেস্ট কোনো বক্তব্য থাকে, সেটা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এবং স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘক্ষণ বক্তব্য, একদিকে তিনি যেমন খুবই গুরুত্বপূর্ণ ওখানে বিভিন্ন বিষয়গুলো তুলে এনেছেন, পাশাপাশি সেইগুলোকে আকর্ষণীয় করবার জন্য মাঝে মাঝে সে বেশ কিছু কৌতুকের বিষয়গুলো নিয়ে এসছেন, যে কারণে তার বক্তব্য আমি মনে করি ইতিহাসে ধরেন এই প্রজন্ম কিন্তু সত্যি কথা একটা অসাধারণ পার্লামেন্ট দেখে নাই, যেখানে সরকারি দল বিরোধী দল 2 পক্ষই অসাধারণ বক্তব্য রাখবে, ডিবেট করবে, সেটা কিন্তু দেখে নাই। কারণ ধরেন আমাদের প্রজন্ম যদি বলেন, আমরা কিন্তু দেখেছি 91, 96 এবং 2001-এর অসাধারণ, এবং 2008-এর পার্লামেন্টও আপনি যদি বলেন সেটাও কিন্তু অসাধারণ। বিরোধী দল আপনি আমাদের যারা ছিলেন, এম.কে. আনোয়ার ছিলেন, মওদুদ আহমেদ ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন, যে অসাধারণ তারা পার্লামেন্টে বক্তব্য রাখতেন, সেটা তো টোটাল জাতি দেখতে পারতো, সেখান থেকে শিখতে পারতো। সেটা কিন্তু মানে দীর্ঘ বছর, এই 17 বছর দেখে নাই। সেই কারণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডে 1 থেকেই তার প্রত্যেকটা বক্তব্য কিন্তু চুম্বকের মতো কিন্তু এই জাতি শুনেছে। আমি লাস্টে বলতে চাই, তিনি যেটা বলেছেন, তিনি যেই বিষয়টা আপনি আমাকে প্রশ্ন করেছেন, দেখেন এইটার বিকল্প কি ছিল? দীর্ঘ 17 বছর আমাদের একটাই মাত্র বক্তব্য ছিল, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। যেই নির্বাচনকে কেন্দ্র করে এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী 75-76 বছর বয়সে তাকে জেলে যেতে হলো। যেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ নেতা কর্মীকে গুম করতে হলো, খুন হতে হলো, জেলে যেতে হলো, ঘর ছাড়া হলো, বাড়ি ছাড়া হলো। এবং যেই নির্বাচনকে কেন্দ্র করে 17 বছর, এটা তো হয়েছে 36 জুলাইকে। 36 জুলাই আপনি ধরেন প্রথমে তো কোটাকে কেন্দ্র করে হলো, সেইটার রূপ ধারণ করলো কি, সবাই এসে ঝাঁপিয়ে পড়লো, কারণ দীর্ঘ বছরের ক্ষোভের থেকেই কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়লো। সেখানে আপামর জনসাধারণ সব দল গিয়েছে, সেই নির্বাচনকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এসে কি করলেন, এবং সেটার সাথে জামাত, এনসিপি একত্রে বাংলাদেশের নির্বাচন হতে দিবে না, ওই অনির্বাচিত সরকারটিকে 5 বছর রাখা হবে। এবং এই অনির্বাচিত সরকার তারপর কি করলো, 200 মতো আমার হাতে একেবারে সময়টা নেই, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করে দেন। নারীরা যেখানে সেখানে হেনস্থা হলো, এরকম একটা অবস্থার মধ্যে নিয়ে আসা হলো, এবং নির্বাচনে পাঠানোর ব্যবস্থা করা হলো। একটা দেশ আপনি মনে করেন অনির্বাচিতর হাতে আর কতকাল থাকবে, এবং যেটাকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
হুমকির মুখে গেল, সেখানে বাংলাদেশের সর্ববৃহৎ দলটির ভূমিকা কি হতে পারে? যে ভূমিকা হওয়া দরকার সেই ভূমিকাটাই পালন করেছে এবং সেই ভূমিকা পালন করবার জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবার জন্য সেই সময় বিএনপি যে ভূমিকা পালন করবার দরকার সেটাই করেছিল। এবং এই যে বিএনপির সাথে যে প্রতারণা করে জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার নতুন করে একটা পায়তারা করছিল যে গণভোটের আয়োজন করে যাতে এটার বিরোধিতা বিএনপি করে এবং সেটাকে কেন্দ্র করে নির্বাচন বলেছেন যে আমরা সব কিছু মুখ বুঝে সহ্য করেছি শুধুমাত্র একটা নির্বাচনে। সেখানে তো প্রতারণা করেছে, ওরা বলছে আমাদের এটা মেজাজ আর একটা নির্বাচন, সেই নির্বাচনে যদি আসে সেখানে মাত্র জনগণ নির্ধারণ করবে তাদের ভোটের মাধ্যমে কে প্রতারণা করেছে। সেখানে যদি বিএনপিকে আবার নির্বাচন দিয়ে আবার যদি সরকার গঠন করতে দেয় তাহলে আমি মনে করি যে ওনারা প্রতারণা করছে সেটাই বাংলাদেশে প্রমাণিত হবে। তা আমি ওইটাই বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার দীর্ঘ বক্তব্যের মধ্যে দিয়ে নির্বাচন যে করতে দিতে চায়নি, অনির্বাচিত একটা প্রক্রিয়ার মধ্যে জামাত এনসিপি ঢুকে গিয়েছিল সেই জায়গা থেকে। আমি বুঝতে পারছি আপনার কথা স্পষ্ট, একেবারে স্পষ্ট। আমার অনুষ্ঠানটা যেহেতু শেষ করতে হবে, 1 মিনিটের মধ্যে বলবেন কাইন্ডলি। দেখুন আসলে আপার বক্তব্যের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আর কি, মানে বিএনপির যে মনোভাব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সাথে উনি আবার সেটাকে জাস্টিফাই করছেন। আমি খুবই মানে হাস্যকরই লাগছে আমার কাছে আর কি, যে উনি সরাসরি উনি এটা না একটু আমি কিন্তু কথা বলিনি আপনার সময়, আমি আপনার কথার সময় কথা বলিনি, আপনি একটু থামেন নাকি? সরি, নির্বাচন সমাধান দিতে পারে নাই। 24-এ তো একটা নির্বাচন হয়েছিল, সমাধান দিয়েছে বাংলাদেশকে, নির্বাচন সমাধান দেয়নি বলেই কিন্তু ওই নির্বাচন জাস্টিফাই করেন না, এই নির্বাচন আমার কথা শেষ করতে দেন। আমরা কিন্তু নির্বাচন নিয়ে সমাধান পাইনি বলেই কয়েকটি নির্বাচনে আমরা অংশগ্রহণই করি নাই, সেটা বিএনপিও করে নাই, জামাতও করে নাই, এবং বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল করে নাই অংশগ্রহণ। নির্বাচন যদি সমাধান হতো তাহলে আমরা কিন্তু ওই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতাম, করি নাই। আসলে নির্বাচন না, আপা আমাকে কথা শেষ করতে দেন আর কি। আমরা কয়েকটা নির্বাচন বয়কট করেছি, সেটা জাতি জানে, সেটা ক্লিয়ার বিশ্বব্যাপী। আমাদের মূল টার্গেটটা ছিল যে ফরম্যাটে নির্বাচনগুলো হচ্ছে, যেভাবে দেশটা চালানো হচ্ছে, এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। একটা অন্যায়, অযৌক্তিক। আসলে নির্বাচন যেহেতু হয়ে গেছে, বিরোধী দল হিসেবে পার্লামেন্টে আপনারা যাচ্ছেন, এখন আসলে আস্থার জায়গাটা ধরে রাখতে হবে। আমাদের সময়টা কম, মানে স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তর নিয়ে ভাবলে ভালো হতো। তিনি তার দপ্তরে একজন এমপিকে হামলা করা হচ্ছে, আমাদের ইউএস এর একজন স্টুডেন্টকে যে পরিমাণ লাইভ করলাম আমরা প্রতিদিন, একজন এমপির উপর হামলা হয়েছে, তার বিচার কি হচ্ছে সেটা কি লাইভ হচ্ছে দেশে? এগুলো নিয়ে কিন্তু আমি আপনাকে কথা দিলাম রাশিদুল ইসলাম সাহেব, এটা নিয়ে আমরা আলাপ করব, এই পয়েন্টটা নিয়ে। এবং আপাতত আজকে এখানে এই আলোচনাটা শেষ করতে হচ্ছে, এবং দুঃখ প্রকাশ করছি এলাই নেওয়াজ খান, সময় থাকলে আপনার একটা সবশেষ মন্তব্য আমরা নিতাম। দর্শক, এই ছিল আজকের 71 জনের আয়োজনে। আগামীকাল আবারও দেখা হবে, থাকবেন আমাদের সঙ্গে।